আপনারা শুধু ক্যানিং পূর্ব প্রশ্ন করেন। ক্যানিং পূর্বরে কি যাওয়ার নিষেধ আছে? আজকে হয়তো কেউ ক্ষমতার জোর দেখাচ্ছে, হতে পারে আপনাদের কাছে এমন রিপোর্ট থাকতে পারে, কিন্তু মনে রাখবেন যখন নির্বাচন কমিশনের হাতে চলে যাবে তখন তো তার দিদির হাতে আর জোর থাকবে না, তখন সব জায়গায় তো যাওয়া যাবে। বিধানসভায় আমরা শুনতে পাচ্ছিলাম যে আব্বাস সিদ্দিক অর্থাৎ আপনি নিজেও বলেছেন যে 294টা বিধানসভার মধ্যে কোনো জায়গায় দাঁড়াতে পারি পাপ তো নয়, তা সেই পাপটা কি বা পাপ নয় এটা হতে হতে পারে কি সম্ভাবনা? এখনো ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, ওই স্ট্যান্ড পয়েন্টেই দাঁড়িয়ে আছে। তবে পরিস্থিতি আগামী দিন কোন জায়গায় আমাকে নিজে দাঁড় করাবে সেটা ঘোষণা হওয়ার পর আপনি বুঝতে পারবেন। আপনাদের দলের বেশ কয়েকজন রাজ্য কমিটি নেতার সঙ্গে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, তাদের বক্তব্য নিয়েছিলাম যে না আব্বাস ভাইজান দাঁড়াবেন না, কিন্তু উনি যে কটা সিট আমরা পাই 40 বা 40টা, সেই সিটগুলো প্রচার করার জন্য আমরা দাবি করেছি এবং উনি সহমত হয়েছেন। কি বলবেন? আমি আইএসএফ এর প্রচার সবসময় করি, আগামীতেও করব। আইএসএফ যতদিন সংবিধানকে মান্যতা দিয়ে মূল্যবোধের এবং মানুষের সংবিধানের অধিকারের রাজনীতি করবে ততদিন আইএসএফ পক্ষে থাকবো আমি। আইএসএফ কে অবশ্যই আমি প্রতিষ্ঠিত করেছি, কিন্তু আইএসএফ এর সর্বোচ্চ দায়িত্ব একজনের হাতে তুলে যখন দিয়েছি, কোনো জিনিস যখন দিয়ে দেওয়া হয় সেটা তো আর কেড়ে নিয়ে যায় না আবার। সেটা আমার ধর্মের অ্যাঙ্গেলেও নিষেধ, মানবতার দিক দিয়েও মনুষ্যত্বের দিক দিয়েও ঠিক না। তাহলে সেই জায়গায় আমি সর্বসময় সর্বদিক দিয়ে আইএসএফ এর প্রচার করি, সহযোগিতা করি, আগামীতেও করব, এখনো করছি। কিন্তু যেদিন দেখবো আইএসএফ সংবিধানকে মান্যতা না দিয়ে, মূল্যবোধকে মান্যতা না দিয়ে, মানুষের রুজি রুটির কথা না ভেবে অন্যদের মতো যেমন মোদি করছে, বিজেপি করছে, মমতা করছে, ধর্মের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, মানুষকে শোষণ করছে, লুটছে, এরকম দিকে যদি চলে যায় তাহলে আমি বলবো তোমাদের রাজনীতি না করে তোমরা যেটা পছন্দ করেছো সেই লেবাস লাগিয়ে কেউ পণ্ডিত হও, কেউ মৌলানা হও, এইসব করতে যাও, রাজনীতি করার কি দরকার? তা তখন থেকে আমি বিরোধী করবো। আপনি বলছেন যে আমি প্রচেষ্টা করে দলটা তৈরি করে দিয়ে দিয়েছি, ঠিক আপনার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন করি যে মমতা ব্যানার্জি 1998 সালে তৃণমূল দল প্রতিষ্ঠিত করেছিল, তিনি যদি প্রচেষ্টা করে অন্য কাউকে দিয়ে দিতেন যে আমি পিছনে আছি আপনারা লড়াই করেন, অর্থাৎ আমি ক্যাপ্টেন আপনারা খেলুন, তাহলে কি মমতা ব্যানার্জির দল বা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতো? মমতা ব্যানার্জি দল প্রতিষ্ঠিত করেনি, আপনি জানেন না। যে করেছিল তার মধ্যে একজন কিছুদিন আগে পথ হয়ে গেল, আর একজন যে করেছে তারা পুরো পরিবার সহ বাংলার বাইরে আছে, এসব খোঁজ রাখবেন আপনার মিডিয়ার মানুষ, যাকে আমি জ্ঞান দিচ্ছি না। মমতা ব্যানার্জি তো সেই কি বলবো, রান্নাটা লেসে বাগাতে দিয়েছে, যে ভাঙর পথ দেখিয়েছে এই জায়গায় আপনি আপনি বললেন যে মুকুল রায় করে আপনার সাথে সহমত, কিন্তু 2021 সালে কিন্তু মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে গিয়েছিল, হেরে যাওয়ার পরেও তিনি ফের উপনির্বাচন করে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তখনও যদি বলতেন যে না আমি তো 10 বছর মুখ্যমন্ত্রী ছিলাম, এবারে অভিষেক হোক, তাহলে কিন্তু ওনার প্রচুর লোভ, ওনার প্রচুর লোভ, উনি অভিষেককে ছাড়তে পারছে না। অভিষেক একটা যুবক ছেলে, উনি লোভ না, উনি ক্যাপ্টেনের মতো লড়াই করছেন, নিজে ব্যাট করে সিএম হব আমি, এই পথটার লোভ, এই পথটার গরম উনি ছাড়তে পারছে না। দেখুন আমি, তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কে থাকবে কে না থাকবে, কিন্তু উনি ওনার পথকে ছাড়তে পারছে না। নয়তো অভিষেককে দিতে পারতো, বা অভিষেকের জায়গায় আরো অভিষেক না এমপি ছিল, আরো অনেকে রয়েছে, ফিরহাদ হাকিম রয়েছে একদম সবসময় ছায়া সঙ্গী। তারপরে ওই যে ও মানে কি বলে, ওই যে ধরা পড়লো, জেলে টেলে গেল কেলেঙ্কারি করে, পার্থ তখন তো এইসব কাজে ছিল, মানে ধরা পড়েনি, ছিল কাজে, আবার নতুন করে নিয়েছে। তারপরে অরূপ বিশ্বাস নাকি কমলে, সব অনেক পুরাতন সব লোক আছে তো, তাদের মধ্যে অনেক এমএলএ ছিলেন জিতে, তাদের কাউকে তো দিয়ে দিতে পারতো যে তুমি হও, আমি যখন হেরে গেছি চলো আমি পিছন থেকে দেখছি। কিন্তু না, এই পদ আমি ছাড়ছি না, আগামীতেও ছাড়বে বলে তো সন্দেহ হচ্ছে না। কথা বুঝে আসছে? যতদিন রয়েছে একমাত্র মানুষ যেদিন বলবে তোমরা একেবারে যাও, সেদিন দেখা যাবে হয়তো অন্য দলের সাথে জোট করে, আবার বিজেপির সঙ্গে জোট করে হয়তো পদে না চলে আসে আবার। আপনি যেমন বলছেন যে ওনার লোভ আছে, আবার এও হতে পারে যে উনি ক্যাপ্টেন হয়ে দলটাকে কুন্দ হয়ে ঘাড়ে করে নিয়ে চলে বেড়াচ্ছে, এরকম হতে পারে। না, হতে পারে ভাবাটা তো ভুল, বাস্তব তো এটাই দেখছি, বাস্তব তো এটাই দেখছি। কেন, আরো তো অনেকে উপযুক্ত আছে, তাদেরও তো শখ যেতে পারে যে আমি সিএম হই। পশ্চিমবাংলায় 10 জন মুসলিম প্রভাবশালী লোকের মধ্যে আব্বাস সিদ্দিকী একজন। এই আব্বাস সিদ্দিকী যদি আইএসএফ এর হয়ে প্রচার করে
বা আইএসএফ এর যদি কোনো জায়গায় প্রার্থী হয়, দু জায়গায় প্রার্থী হলে আমার মনে হয় তিনি জিতে যাবেন। তাহলে আব্বাস সিদ্দিকী যেটা মমতা ব্যানার্জি যেটা করছেন ক্যাপ্টেন হয়ে, আব্বাস সিদ্দিকী সেটা কেন করতে পারছেন না, না? ওনাকেই যে আমার ফলো করতে হবে এমন তো ব্যাপার নয়। আমার স্টাইল আমার কাছে, তার স্টাইল তার কাছে, আমার হবি আমার চিন্তা আমার কাছে, তার চিন্তা তার কাছে। আর তবে শেষ আমি এতটুকু মনে করি, মানুষকে আগিয়ে দিয়ে তার পিছনে কোনো নিঃস্বার্থে লোভ না করে, পদের লোভ না করে, সমাজের সেবার জন্য মানুষকে আগিয়ে দেওয়ার, তার পিছন থেকে থাকা, এটা আমার পছন্দ। প্রচার করবেন না অবশ্যই অবশ্যই ক্যানিং পূর্ব বিধানসভা প্রচারে যাবেন? সব জায়গায় যাবো, কেন যাবো না? আপনারা শুধু ক্যানিং পূর্ব প্রশ্ন করেন, ক্যানিং পূর্বরে কি যাওয়ার নিষেধ আছে? আজকে হয়তো কেউ ক্ষমতার জোর দেখাচ্ছে, হতে পারে আপনাদের কাছে এমন রিপোর্ট থাকতে পারে, কিন্তু মনে রাখবেন যখন নির্বাচন কমিশনের হাতে চলে যাবে তখন তো তার দিদির হাতে আর জোর থাকবে না, তখন সব জায়গায় তো যাওয়া যাবে। নওশাদ সিদ্দিকী এবং আপনাদের রাজ্য কমিটির নেতা আব্দুল মালিক বলেছেন যে গতবার থেকে প্রয়োজনে কম সিট নেব, আমরা জোট করে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো। সেই জায়গায় আপনি বলছেন 10টা সিট বেশি চাচ্ছি, তাহলে তো না, এটা যখন আলোচনা হয়েছিল প্রথমবার তখন শুনেছিলাম 10টা। তাতে যদি মনে হয় কম সিট নেবে, যদি আইএসএফ এর নেতৃত্বরা মনে করে কমলে লড়বে, অবশ্যই সেটা তাদের নেতৃত্বের ব্যাপার, নেতৃত্বরা করবে। কিন্তু আমি মনে করি এইটা তো কোনোভাবে সম্ভব নয়, যেটা এখানে 21 দিয়েছিল সেই জায়গাটাকে আবার আমরা ছেড়ে দেবো, এটা কি সম্ভব? কি তারপরেও শুনছি ছেড়েছে, হুগলি জেলাতে আর হাওড়া জেলাতে নাকি একটা একটা করে ছেড়ে দিচ্ছে। তা যদি এই দরদটা দেখায় তাহলে জোটটা তাড়াতাড়ি হওয়া দরকার আমি মনে করি। তো সামনে যে বিধানসভা ভোট আসছে, সেই বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর তরফ থেকে দাবি তোলা হচ্ছে যে ডবল ডিজি, অর্থাৎ যদি 40টা সিটে প্রার্থী দেয়, 44টা সিটে প্রার্থী দেয়, অন্তত 10টা সিট জিতবে। কিন্তু এই 10টা সিট যদি জেতে নওশাদ সিদ্দিকী, সেই 10টা সিট 5 বছর থাকবে বলে মনে হয় আইএসএফ। ইতিমধ্যেই আইএসএফ এর বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি, আপনার পঞ্চায়েত সদস্য তারা আইএসএফ থেকে জিতে তৃণমূলে চলে গেছে। দেখুন, এই যাতায়াতের সিস্টেমটা আছে, স্বাভাবিক মানুষের মধ্যে ভাবনা চিন্তা হতে পারে, তবে একটা এমএলএ আর একটা বুথ লেভেলের সদস্য দুটো এক নয়। বুথ লেভেলের সদস্য তাকে শুধুমাত্র ওই জায়গাটা, তার উপরে যে পারিবারিক ধরতে গেলে চাপ, একদম ঘরের মধ্যে চাপ। আর একটা এমএলএ তার এলাকাটা অনেক বড়, একটা এমএলএর পাওয়ার একটা বুথের সদস্যের পাওয়ারও সমান নয়। দ্বিতীয় 3 নম্বর কথা হচ্ছে, যখন একটা, সেই একটাতে যদি এই শক্তিটা এরা ধরতে পারে, তার সাথে যদি আরো 9টা হয় বা নওশাদ একা যদি রুখে দাঁড়াতে পারে, 9টার সাথ যদি দিতে পারে, তাহলে সেটা আরো বড় একটা শক্তি আকার নিচ্ছে। 5ম নম্বর শেষ কথা বলতে পারি যে আইএসএফ এ যারা জিতবে তারা চলে যাবে না, আর যদি যায় পাবলিক ছেড়ে দেবে না। 26শে বিধানসভা পাবলিকের পাশে আমি দাঁড়াবো, মানে যে এলাকায় সে জিতবে সেই এলাকার পাবলিকের পাশে দাঁড়াবো, এবং পাবলিককে ধোকা দিলে যে কি করা দরকার অন্য কোনো দল না দেখালো সাধারণ পাবলিক দেখাক, এটা আমি সমর্থন করব।